46% ওয়াটার ভেপর এখানে add, হতে পারবে, ঠিক আছে, 46% আরো অ্যাড করা যাবে। আর আমরা বলেছিলাম ওয়াটার ভেপর যত বেশি হবে আমার তত বেশি গরম ফিল হবে, তাই না? তত বেশি আমরা হিটটা ফিল করতে পারবো, টেম্পারেচার তত বেশি ফিল করতে পারবো। ওকে, এবার আমরা বলেছিলাম ক্লাইমেট। ক্লাইমেট বলেছিলাম হচ্ছে একটা লং টাইম ধরে আমি একটা ওয়েদার দেখবো একটা এরিয়ার, সেটা হচ্ছে ক্লাইমেট। একদম সহজ কথা হচ্ছে সেটা, যে এখানে অ্যাটলিস্ট 30 ইয়ার্স, বলছো 30 ইয়ার্স মোরও হতে পারে। ক্লাইমেট দিয়ে আমি একটা জিনিস এরিয়ার কিভাবে তোমার ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কিভাবে স্লোলি টেম্পারেচার রেইজ করতেছে একটা এরিয়াতে, আবার কিভাবে রেইনফলটা চেঞ্জ হচ্ছে, এভারেজ রেইনফল কিভাবে কমছে না বাড়ছে, এটা দ্বারা আমি একটা ক্লাইমেট করতে পারি। এটাও তোমাদের হালকা ডিসকাস করা হয়েছে। আমাদের ক্লাইমেট এখন চেঞ্জ হচ্ছে, তাই আমাদের কান্ট্রিতে আস্তে আস্তে তোমার টেম্পারেচারটাও কিন্তু ইনক্রিজ হচ্ছে। আগে কিন্তু খেয়াল করলে দেখবা যে কখনো আহ আমরা এখন যে এরকম টেম্পারেচার ফিল করছি, আগে তো আগে কখনো এত বেশি ফিল করি না। এই যে রিসেন্ট 2-3 ইয়ার্স আমরা খুব বেশি টেম্পারেচার ফিল করছি। যেমন এইবারও আমার কন্টিনিউয়াসলি 40 ডিগ্রি 40 আপ আপ তোমার টেম্পারেচার হচ্ছে, যেটা আগে ছিল না। আগে 33, 34 এইগুলো বললেই মানুষ বলতো অনেক বেশি গরম পড়ছে। স্যার, তো এখন টেম্পারেচারটা অনেক। হ্যাঁ, কোয়েশ্চেন। আর হচ্ছে রেলা হচ্ছে 2021, 2022, 2023 আর 2024 হচ্ছে রিলেটিভলি হচ্ছে আহ, মানে 2020 হচ্ছে এই 4টা বছরের টেম্পারেচার রিলেটিভলি অনেক কম ছিল বছরের চেয়ে। স্যার, 2020 অনেক ঠান্ডা ছিল। হ্যাঁ, এটাই আমি বলছি যে এই রিলেটিভলি এই রিসেন্ট কয়েকটা ইয়ারে আমাদের টেম্পারেচারটা অনেক বেশি রেইজ করে ফেলছে। কেন? কারণ এটা হচ্ছে এই যে ক্লাইমেট চেঞ্জের রেজাল্ট আমরা পাচ্ছি। আগে আমরা ধরো ক্লাইমেট তো ঠিকঠাক ছিল, আমাদের টেম্পারেচারও কন্ট্রোলে ছিল, বা 33, 34 যেগুলো মানে টলারেট করার মতো। কিন্তু তখন আমরা যেটা করেছি, ইচ্ছা মতো ইন্ডাস্ট্রি বা মানে কার্বন টাইপ যেসব এলিমেন্টস আছে ওগুলো বেশি এমিট করেছি, ফলে যেটার ব্যাড ইম্প্যাক্ট আমরা এখন পাচ্ছি। এছাড়াও আমরা অনেক বেশি আর বললাম না যে ট্রিজ মানে বন বা ফরেস্ট, এগুলো সবগুলো কেটে কি করতেছি আমরা, ওখানে বিল্ডিং বানাচ্ছি বা এটা করতেছি। তো এগুলো সবগুলোর একটা কম্বাইন্ড ইম্প্যাক্ট হচ্ছে এখন পড়তেছে, যেটার কারণে টেম্পারেচার কম্বাইনলি রেজ করতেছে। এবং যেটা মেইন সাফারার হচ্ছে আমরা, যেটা আমাদের মতো যেসব ছোট দেশ আছে এগুলো, এবং আমাদের নেইবার কান্ট্রি ইন্ডিয়াও প্রচুর সাফারার এটার কারণে। তো আমরা আরো বেশি সাফারার হব, কারণ ক্লাইমেট চেঞ্জের একটা বিগ ইম্প্যাক্ট হচ্ছে তোমার আহ হচ্ছে যে আমরা জানি যে পুরো। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন ছিল? আর স্যার, পপুলেশন ওকে, আমরা ডেন্সিটি। যেটা জানি সেটা হচ্ছে পপুলেশন তো অবশ্যই ফ্যাক্ট, বাট এটা একটা মাইনর ফ্যাক্ট। কিন্তু মেইন কথা হচ্ছে যে আমরা প্রপারলি এনভায়রনমেন্টটাকে প্রিজার্ভ করতে পারছি না আমরা। যে একটা আলটিমেট ইফেক্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার রেইজ করতেছে। তো আমরা না হয় এখানে খুব বেশি ইম্প্যাক্টটা বুঝতে পারছি না, কিন্তু নর্থ পোল সাউথ পোল যেখানে অনেক দেখবা যে বিশাল বিশাল আইসবার্গ, পুরো এরিয়াটায় আইসে ভরা একদম। তো ওইখানে যেটা হয়, ওখানে টেম্পারেচার যদি একটু রেইজ করে, অনেক বড় বড় আইসবার্গ হচ্ছে তোমার মেল্ট হয়ে যায়। মেল্ট হয়ে গেলে সেই ওয়াটারটা, সেটা তো আইস থেকে মেল্ট হয়ে ওয়াটার হবে। ওয়াটার হলে সেটা কোথায় যাচ্ছে? সেটা কোনো না কোনো সিতে তো যাচ্ছে। সির ওয়াটার লেভেল যেটা, সেটা রেইজ হচ্ছে। সি ওয়াটার লেভেল রেইজ হওয়া মানে কি, আমাদের মতো যেসব কান্ট্রি আছে লো ল্যান্ড যেগুলো, সেগুলো হচ্ছে সি লেভেল যদি একটু বেশি রেইজ করে আস্তে আস্তে পানির নিচে চলে যাবে, মানে আমরা আন্ডার ওয়াটারে চলে যাবো আর কি। তো যদিও সেটা অনেক একটা লং টার্ম ইফেক্টের পর হবে, বাট স্টিল এটা অনেক বেশি কনসার্নিং আমাদের জন্য, আমাদের ফিউচারের জন্য অনেক বেশি কনসার্নিং, যেভাবে টেম্পারেচারটা রেইজ হচ্ছে। তো আমাদের একই সাথে এনভায়রনমেন্টটা প্রিজার্ভ করার প্রতিও একটু কনসেন্ট্রেশন দিতে হবে। তো আমরা ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, এই যে ম্যানমেড কজ, ভেহিকলস, ইন্ডাস্ট্রিজ, এগুলো ফ্যাক্টরিজ, এগুলোর কারণে বিভিন্ন গ্রিন হাউস গ্যাস ইফেক্ট, অনেক কিছুর কারণে কম্বাইন্ড ইফেক্ট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। গ্রিন হাউস ইফেক্ট কি, এটা আগের ক্লাসে আমি ডিসক্রাইব করেছিলাম একটু। সেটা হচ্ছে যেটা বলেছিলাম যে
এই যে একটা ঘরের মতো আমরা দেখতে পাচ্ছি, এটা কোথায় বানানো হয়? এটা মেইনলি হচ্ছে কোল্ড কান্ট্রি যেগুলো, ওখানে তো তোমার লাইট খুব বেশি পায় না, ওরা লাইট অ্যান্ড হিট এটা খুব বেশি পায় না। পরে ওরা হচ্ছে বিভিন্ন ভেজিটেবলস বা ক্রপস এগুলো গ্রো করতে পারে না। তো এগুলো গ্রো করার জন্য একটা টেকনিক বের করছে, যেটা সেটা হচ্ছে হিট প্রিজার্ভ করার একটা টেকনিক। এই হিট প্রিজার্ভ করার জন্য ওরা হচ্ছে এই একটা ছোট গ্লাসের মতো ঘরটা তারা ক্রিয়েট করেছে। এই গ্রিন হাউস কেন বলতেছি আমরা, সেটা বলতেছি আমি, যে একটা গ্লাস দিয়ে একটা ঘর ক্রিয়েট করতে, যেটার মধ্যে হচ্ছে তোমার সানলাইট এন্ড হিট একবার এন্টার করে। আমরা জানি হচ্ছে সানলাইট এন্ড হিট এন্টার করে, ঠিক আছে, কিন্তু সেটা একই সাথে এমিশনও হয়ে যায়, অর্থাৎ রিফ্লেকশন হয়ে সেটা আবার বের হয়ে যায়। তো এই ঘরের যে এটা এমন ভাবে বানানো হয় যে এখানে সানলাইট এন্ড হিট একবার ঢুকলে সেটা হচ্ছে আর প্রপারলি বের হতে পারে না। ফলে যেটা হয়, হ্যাঁ লাইটটা হয়তো বের হয়ে যায় কিন্তু তোমার যে হিটটা সেটা প্রপারলি বের হতে পারে না, সেটা হচ্ছে এখানের মধ্যে ট্র্যাপড হয়ে যায়। ফলে এই বাইরে যতই ঠান্ডা থাকুক, ভিতরে দেখা যাচ্ছে একটা হট ওয়েদার ক্রিয়েট হচ্ছে, ভিতরে একটা হট টেম্পারেচার থেকে যাচ্ছে সব সময়। তো সেই হট টেম্পারেচার ইউজ করে তারা এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস গ্রো করে, ফ্লাওয়ার্স গ্রো করে, মানে বিভিন্ন কিছু গ্রো করে। তো এইটা হচ্ছে একটা এগ্রিকালচারাল টেকনিক। এখন আমাদের গ্রিন হাউস ইফেক্ট দ্বারা কি বোঝাচ্ছে? গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে আমাদের পুরো ওয়ার্ল্ড এর উপর একটা ইম্প্যাক্ট। তো এখানে যেমন একটা তোমার গ্লাস দিয়ে একটা আলাদা হাউস ক্রিয়েট করে নেওয়া হয়েছে একটা হিট প্রিজার্ভ করার জন্য। তো পুরো ওয়ার্ল্ড এর মধ্যে কিছু কিছু গ্যাস আছে যারা অ্যাটমসফিয়ারে এইভাবে একটা তোমার মানে একটা কাভারিং ক্রিয়েট করে ফেলতেছে অ্যাটমসফিয়ারের মধ্যে। অ্যাটমসফিয়ারে এইসব গ্যাস থাকার কারণে আমাদের এখানে দিনের বেলা যে সানলাইট এন্ড হিট আসে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কি আমাদের আর্থের সার্ফেস যেটা করে রাতের বেলা কি করে, সেটা এমি মানে আবার রিফ্লেক্ট করে দেয়, অর্থাৎ বের করে দেয়। হ্যাঁ, অর্থাৎ আমাদের দিনের বেলা যে হিটটা আমাদের এই যে আর্থ সারফেস অ্যাবজর্ব করে, রাতের বেলা গিয়ে সেটা আবার ব্যাক করে দেয়। সেই জন্য দেখা যাবে যে দেখো যে রাতে ওয়েদার টেম্পারেচার কিন্তু কম থাকে, তো রাতের বেলা সেটা বের করে দিচ্ছে। কিন্তু যখন আমরা যখন বিভিন্ন গ্রিন হাউস গ্যাস বলতেছি, কতগুলো গ্যাস আছে, যেই সব গ্যাস এই যে আমরা রিফ্লেক্টেড রাতের বেলায় যে হিটটা রিফ্লেক্ট, ওই হিটটা তারা ক্যারি করে ফেলে, ওইটা ক্যাচ করে ফেলে। ওইটা ক্যাচ করে ফেলার পরে তারা এটা নিজেদের মধ্যে রেখে দেয়। অর্থাৎ এই গ্যাসগুলো কিন্তু এনভায়রনমেন্টে আমরা এমিট করে, এনভায়রনমেন্টেই আছে এই গ্যাসগুলো, আমাদের এনভায়রনমেন্টেই আছে। তো এই গ্যাসগুলো যখন হিটটা নিয়ে নিচ্ছে, আলটিমেটলি গ্যাসটা হিটটা আর ওয়ার্ল্ডের বাইরে যেতে পারছে না, কারণ গ্যাসটা হিটটাকে নিয়ে নিছে। এই গ্যাসগুলোকে তাই আমরা বলি গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলো হিটটা নিজে নিয়ে নেয় এন্ড পুরো, যেহেতু এই গ্যাসটা আর্থের অ্যাটমসফিয়ারের মধ্যে আছে, ফলে পুরো আর্থের অ্যাটমসফিয়ারের টেম্পারেচারটাই আলটিমেটলি বেড়ে যায়, কারণ হিটটা এই গ্যাসের মধ্যে ট্র্যাপড হয়ে যাচ্ছে। জেনারেলি রাতের বেলা হিটটা চলে যাওয়ার কথা, সেটাকে না যেতে পেরে সেটা গ্যাসটা নিয়ে নিচ্ছে, গ্যাসটা নিয়ে সেটা পুরো আলটিমেটলি অ্যাটমসফিয়ারের হিটটাই বাড়িয়ে দিচ্ছে। তো যেহেতু এই হিট বাড়ানোর প্রসেসটা গ্রিন হাউস এটার সিমিলার, অর্থাৎ হিটটা ট্র্যাপড হয়ে যাচ্ছে। এখানে ট্র্যাপড হচ্ছে কেন? এই যে এখানে গ্রিন একটা গ্লাস দিয়ে একটা যে ঘরটা বানানো হয়েছে, এটার কারণে ট্র্যাপড হচ্ছে। আর এখানে কেন ট্র্যাপড হচ্ছে? এই গ্রিন হাউস গ্যাস গুলো একটা কাভারিংস এর মতো ক্রিয়েট করছে, এবং একই সাথে হিটটা অ্যাবজর্ব করে নিজেদের মধ্যে রেখে দিচ্ছে, আর বের হতে দিচ্ছে না। তো আলটিমেটলি আমাদের আর্থের মধ্যে টেম্পারেচারটা রেইজ করতেছে। এখানে যেমন ঘরের মধ্যে টেম্পারেচার রেইজ করে, এখানে আর্থের মধ্যে টেম্পারেচার রেইজ করতেছে। তো ইফেক্টটা সিমিলার, তাই এটাকে গ্রিন হাউস ইফেক্ট বলা হচ্ছে। তোমরা যদি এখানে পড়ে দেখো, ব্যাপারটা সেম। দ্য হিট অ্যান্ড লাইট দ্যাট দ্য গ্রিন হাউস রিসিভ ফ্রম দ্য সান during the day is re-radiated slightly differently at night, so this heat cannot escape outside the greenhouse. এই যে এখানে গ্রিন হাউসের যে টেকনিকটা, অর্থাৎ এটা ভিতরে ঢুকলো কিন্তু আর বের হতে পারে না, মানে হিটটা ভিতরে জমা হয়ে থাকে, ট্র্যাপড হয়ে যায়। So this heat cannot escape outside of the greenhouse. As a result, the temperature inside the greenhouse is higher than the temperature outside. বাইরে যে টেম্পারেচার সেটা হচ্ছে ভিতরে টেম্পারেচারটা বেশি হয়। ঠিক এক্স্যাক্টলি সেম কাজটাই ঘটে আমাদের পৃথিবীতে। এখানে যে গ্যাস গুলো সেটা হিটটা অ্যাবজর্ব করে নেয়, ফলে গ্যাস হিটটা পুরোপুরি বের হতে পারে না, ফলে পুরো আর্থ সারফেসে টেম্পারেচারটা আলটিমেটলি রেইজ হয়। In the same way, some gases in the atmosphere increase the temperature of the air by absorbing the radiated heat from the sun's heat. এটা আসলে আর্থ হিটের সারফেস হবে, সানস না। So this process is collectively known as greenhouse effect. So আশা করি তোমরা গ্রিনহাউস ইফেক্ট বুঝতে পেরেছো। কারো কোনো কোয়েশ্চেন আছে হোয়াট ইজ গ্রিনহাউস ইফেক্ট, বা এটাকে কেন আমি গ্রিনহাউস ইফেক্ট বলছি, বা এই নামটা আসছে কই থেকে? স্যার বুঝতে কারো কোনো প্রবলেম আছে? বলছি। ওকে। সো গ্রিনহাউস গ্যাস কি কি?
ওকে, কি কি গ্যাস আচ্ছা আছে যেটা এই গ্রিন হাউস গ্যাস বলছি আমরা, যেটা হচ্ছে এই গ্রিন হাউস ইফেক্টটা করছে, নাইট্রাস গ্যাসগুলো কি কি? হ্যাঁ, নাইট্রোস অক্সাইড কি নাইট্রোজেন? নাইট্রাস অক্সাইড, হ্যাঁ এইখানে হচ্ছে এটা একটা হচ্ছে তোমার এই নাইট্রাস অক্সাইডকে আমরা NO দ্বারা এক্সপ্রেস করি। নাইট্রাস অক্সাইড যেটা সেটা হচ্ছে নাইট্রোজেন এন্ড অক্সিজেনের একটা কম্বিনেশন। হ্যাঁ, এটা মিলে একটা আলাদা গ্যাস হয়। নাইট্রোজেন নিজেই তো একটা গ্যাস, অক্সিজেন নিজেও তো একটা গ্যাস, তাই না? তো এরা দুইটা মিলে একটা আলাদা গ্যাস ক্রিয়েট করে, যেটাকে আমরা নাইট্রোজেন অক্সাইড বলছি বা নাইট্রাস অক্সাইড বলছি। বুঝা গেছে? কার্বন ডাই অক্সাইডকে আমরা CO2 এইভাবে এক্সপ্রেস করে, এগুলা হচ্ছে তোমাদের এখন এক্সপ্রেস করতে হবে না, যখন আরো হায়ার ক্লাস উঠবে তখন এক্সপ্রেস করবা। এখানে যে কার্বন ডাই অক্সাইড লিখছে, যে একটা কার্বন এন্ড দুইটা অক্সিজেন মিলে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ক্রিয়েট করে। ওকে, তো এরকম অনেকগুলো গ্যাস আমরা বিভিন্ন ভাবে ক্রিয়েট করি, যেমন তোমার ইন্ডাস্ট্রিজ, তারপরে হচ্ছে ভেহিকলস, ইলেকট্রিক ভেহিকলস না, মানে যেসব ভেহিকলস পেট্রোলিয়াম বা অয়েল ইউজ করে ওগুলো, এছাড়াও আরো বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসেসের কারণে এইসব গ্যাস ক্রিয়েট হয় অলওয়েজ। তো আমাদের একটা মেইন টার্গেট থাকবে এই যে গ্রিন হাউস গ্যাস, এটা বাড়লে তো আলটিমেটলি ওয়ার্ল্ড টেম্পারেচার রেজ করতেছে। তো গ্রিন হাউস গ্যাসটা যাতে কম এমিট করি, তো আমাদের যেসব ইন্ডাস্ট্রিজ আছে, ফ্যাক্টরিজ আছে, এগুলোকে ওইভাবেই আমাদেরকে কন্ট্রোল করতে হবে যাতে এরা গ্যাসটা কম রিলিজ করে। তো ওয়াটার ভেপার, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো সবগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এবং গ্রিন হাউস গ্যাস কেন বলতেছি, বিকজ they absorb the heat and have the greenhouse effect on the atmosphere. তো এখন কিভাবে এই যে গ্রিন হাউস গ্যাস গুলো প্রডিউস হয়, এটা তোমাদেরকে পড়া দিয়েছিলাম, তাই তো? ইয়েস স্যার। তোমরা কি পড়েছো এটা? ওকে, আমি এটা নেক্সট ক্লাসে পড়া ধরবো তোমাদের। আজকে আমি একটু ডিসকাস করে যাই অন এভারেজ, নেক্সট ক্লাসে তোমাদের এটা আমি পুরোটা পড়া ধরবো। সো তাহলে এখানে কিভাবে হচ্ছে বার্নিং অয়েল এন্ড গ্যাস প্রডিউসেস কার্বন ডাইঅক্সাইড এন্ড নাইট্রাস অক্সাইড, তো কিভাবে প্রডিউস হচ্ছে কোনটা সেটা আমাদের জানতে হবে। মিথেন, এটাও একটা গ্যাস। তো মিথেনকে আমরা এইভাবে এক্সপ্রেস করি, যখন তুমি আরো একটু বড় হবা, কেমিস্ট্রি পড়বা বা, তো তখন তোমরা বুঝবা যে এটা মিথেনকে আমরা কিভাবে লিখি আর কি। এটা এখন তোমাদের দরকার নাই, এটাকে আমি মুছে দিলাম, জাস্ট মিথেনই পড়ো। Methane is released into the atmosphere because of the decomposition of the various plants, animals, and living things. অর্থাৎ যেসব প্ল্যান্টস এনিমেলস এগুলো মরে পচে যায়, এদের থেকে এই গ্যাসটা রিলিজ হয়। সো দিস মিথেন গ্যাস ইজ 30 টাইমস স্ট্রঙ্গার দেন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড নিজে একটা গ্রিনহাউস গ্যাস, প্লাস মিথেনটা আরো 30 টাইমস স্ট্রং। সো এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। As cattle rearing increases, the amount of the methane gas also increases. Cattle such as cows grows large amounts of methane gas into the air due to the digestion of the food. অর্থাৎ আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কথা, তোমরা বুঝতে পারছো আশা করি। সো ওয়েন নাইট্রোজেন ফার্টিলাইজার, এইসব হচ্ছে তোমরা জানো যে ফার্টিলাইজার যেগুলো আমরা এগ্রিকালচারাল ল্যান্ডে ইউজ করে থাকি, সো নাইট্রাস অক্সাইড ওখান থেকেও প্রডিউস হতে পারে, কারণ অনেক ফার্টিলাইজার, মোস্ট অফ দ্য ফার্টিলাইজার্স আর নাইট্রোজেনাস ফার্টিলাইজার, মোস্ট অফ দ্য ফার্টিলাইজার। তো তারা আমি ফিল্ডে, এগ্রিকালচার ফিল্ডে ইউজ করতেছি মানে কি, আমি এনভায়রনমেন্টে এই জিনিসটা ছড়াই দিচ্ছি। তো যে কোনো ভাবে সেটা নাইট্রোজেন যেহেতু সেখানে আছে, সেটা নাইট্রাস অক্সাইডে কনভার্ট হতে পারে, নাইট্রাস অক্সাইড ওখান থেকে প্রডিউস হতে পারে, স্প্রেড ইন দ্য এয়ার। এখন নাইট্রাস অক্সাইড at least 10 times more harmful than the carbon dioxide and can cause about 300 times more damage, more আরো বেশি ক্ষতি করতে পারে অনেক। এরপরে the deforestation and felling trees are reducing the numbers of the trees to absorb the carbon dioxide from the air. So কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এখন ওইটা আমরা আমাদের এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেই কে, সেটা নেই হচ্ছে ট্রিজ। কিন্তু আমরা তো গাছও কেটে ফেলতেছি, ট্রিজ আমরা কেটে ফেলতেছি। তো ট্রি কাট, এই জন্য আমাদের ট্রি প্ল্যান্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন, যাতে কার্বন ডাইঅক্সাইড বা এই ধরনের যেসব গ্রিন হাউস গ্যাস আছে এগুলো যাতে একটু একটু কমে, কার্বন ডাইঅক্সাইড যাতে মেইনলি কমে। So as a result, man-made carbon dioxide is increasing in the air. Some appliance and producers such as refrigerator, air conditioner, home also emit type of gas called fluorinated gas. The greenhouse effect of this gas এটা অনেক বেশি, 23,000 টাইমস গ্রেটার দেন দ্য কার্বন ডাইঅক্সাইড। এইসব যে ফ্লোরিনেটেড গ্যাস আছে এইগুলো এখন অনেক স্ট্রিক্টলি কন্ট্রোল করা হয়। আগে বেশি বেশি ছিল, এগুলো কোনো কন্ট্রোল থাকতো না, মানে মানুষ ইচ্ছা মতো ইউজ করতো। বাট এখন অনেক নিয়ম কানুন করে তোমার এই যে গ্যাসগুলো এমিশন অনেক কমানো হয়েছে। When the amount of these gas increases, the greenhouse effect in the Earth's atmosphere also increases as the temperature. So greenhouse effect বাড়া মানে কি, টেম্পারেচার রেইজ করা।
সো টেম্পারেচার রেজ করা মানে কি, এই যে বললাম একটু আগে, দ্য আইস এট দ্য টু পোলস অফ দ্য আর্থ, নর্থ এন্ড সাউথ পোল, মেল্টিং এন্ড রেইজিং দ্য সি লেভেল। সি লেভেল মানে কি, সি ওয়াটার, সিতে যে ওয়াটার আছে সেই ওয়াটারের লেভেল যেটা, যেটার হাইটটা আস্তে আস্তে বাড়তেছে, কারণ সেখানে আমি আইস মেল্ট করে অনেক ওয়াটার অ্যাড হচ্ছে আইস মেল্টিং এর কারণে। সো ইভেন মেনি টাইপস অফ দ্য ডিজিজ কজিং জার্মস আর বিকামিং অ্যাক্টিভ। এটা বলা হচ্ছে কি যে এই আমাদের আর্থের এই তো অনেক অনেক ইয়ার্স, মানে আমাদের আর্থ অনেক আগে ক্রিয়েট করা হয়েছিল, তো তখন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো ক্রিয়েট হয়েছে। তো বলা হয় আর কি যে তোমার এই যে অনেক বড় বড় আইসবার্গ আছে, ওখানের মধ্যে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস ট্র্যাপড অবস্থায় আছে, যেগুলোকে আমরা জানিও না। তো তো এই আইস মেল্ট হবে। আইস মেল্ট হওয়া মানে কি, ওটা ওয়াটারে কনভার্ট হয়ে গেল। ওয়াটারে কনভার্ট হওয়া মানে কি, সেটা সি এ তে চলে আসলো, সি লেভেল, কারণ ওয়াটারটা তো সি তে গিয়ে মিলবে। তো সি তে আসলো, সেই ভাইরাস ব্যাকটেরিয়াটাও সি লেভেলে চলে আসলো। সি লেভেলে আসা মানে কিন্তু সেটা আমাদের কন্ট্যাক্টে আসার চান্স খুব বেড়ে যায়, কারণ আমরা সি ওয়াটার অনেকভাবে ইউজ করে থাকি। তো আমাদের কন্ট্যাক্টে চলে আসা মানে কি, যে ওই ব্যাকটেরিয়া যেটাকে আমরা চিনি না, ওই ব্যাকটেরিয়া আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ করতে পারে। হ্যাঁ, এমন হতে পারে যেটা অনেক মানুষকে মেরে ফেলতেছে, এরকম ব্যাকটেরিয়াও আসতে পারে। তো এইটাও একটা পটেনশিয়াল রিস্ক, ইট ক্যান ইনক্রিজ দ্য আউটব্রেক অফ ভেরিয়াস ডিজিজেস। এবার আমরা একটা নতুন টপিক আসি, সেটা হচ্ছে অ্যাসিড রেইন। অ্যাসিড রেইনও প্রিটি মাচ সেম, রেইন যেভাবে ক্রিয়েট হয় ওভাবে, বাট একটু ডিফারেন্ট একটা জিনিস ইকুইপমেন্টস থাকার কারণে এটাকে অ্যাসিড রেইন বলতেছি। অ্যাসিড রেইন মানে কি, অ্যাসিড রেইন মানে বুঝতেছো যে রেইন যেটা হবে সেটার মধ্যে অ্যাসিড থাকবে, এই ধরনের কিছু, তাই তো? কেউ কি নোটিফিকেশন কি এসেছে? Oops, এটা তো আমি অ্যালাউই করি নাই। স্যার এতক্ষণ রেকর্ডিং ছিল না? আহ বলতে তো পারছি না, আমি মাত্র অ্যালাউ করলাম। এতক্ষণ কি রেকর্ড হয়েছে? আমি তো খেয়াল করিনি ব্যাপারটা। স্যার আমার মনে হয় না, কারণ আমি তো রেকর্ডিং বা লাইভ বাটন খেয়াল করিনি। এখন হচ্ছে, এখন দেখা যাচ্ছে রেকর্ডিং। হ্যাঁ স্যার। ওকে, সমস্যা নেই। ওকে, সমস্যা নেই। তোমরা রেকর্ডিং না, তোমরা আমাকে লাইভ ক্লাসে কোয়েশ্চেন করতে পারো যদি কোনো প্রবলেম হয়, সমস্যা নেই। আর যদি কোনো টপিক না বুঝে থাকো, নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করবা। সো প্রবলেম নাই। সো হোয়েন দ্য অ্যামাউন্ট অফ দিস গ্যাসেস ইনক্রিজ, এটা আমরা পড়ে ফেলেছি, আমরা এসিড রেইনে চলে আসলাম। ইফ অ্যাসিড অ্যান্ড অ্যাসিডিক এলিমেন্টস আর মিক্সড উইথ রেইন ওয়াটার, একদম সহজ কথা, হোয়াট ইজ অ্যাসিড রেইন? এখানে অ্যাসিডিক এলিমেন্টস গুলো মিক্সড থাকবে, ইট ক্যান বি কল্ড অ্যাসিড রেইন। অ্যাসিডিক এলিমেন্ট, তোমরা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলোর কি নাম শুনেছো কখনো? ওকে, অ্যাসিড হচ্ছে এক ধরনের একটা এলিমেন্টস বা এক ধরনের আমরা একটা সলিউশন বলতে পারি, যেটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে যদি অনেক হাই কনসেন্ট্রেশনে থাকে, তোমার গায়ে যদি আমি একটা অ্যাসিড দিই, দেখবা তোমার চামড়া পুড়ে টুরে শেষ একদম। সো অ্যাসিড রেইন ইজ ডেঞ্জারাস, বা অ্যাসিড ইজ ডেঞ্জারাস, বাট অ্যাসিড রেইনে অত হাই কনসেন্ট্রেটেড অ্যাসিড থাকে না যে তোমার গায়ে ওই রেইনটা পড়লে সাথে সাথে তোমার চামড়া পুড়ে যাবে বা বার্ন হয়ে যাবে, এই ধরনের হাই কনসেন্ট্রেটেড অ্যাসিড অ্যাসিড রেইনে থাকে না। বাট স্টিল অ্যাসিড হ্যাজ সাম নেগেটিভ ইফেক্ট, তোমার উপরে থাকবে, সেটা এনভায়রনমেন্টের উপর থাকবে। সো এসিড রেইনের কি কি ইফেক্ট, এসিড রেইন কেন হচ্ছে, সেটা আমরা একটু দেখে নিই। মেইনলি হচ্ছে আমরা জানি কি, যে ওয়াটার ভেপর যত উপরের দিকে উঠবে আস্তে আস্তে সেটা কুল ডাউন হবে, কুল ডাউন হয়ে সেটা ওয়াটার পার্টিকেলে কনভার্ট হবে। ওয়াটার পার্টিকেলটা তখন আর ফ্লোট করতে পারে না এয়ারে, সেটা রেইন মানে স্যার, রেইন ড্রপ হিসেবে পড়ে যায়। হ্যাঁ, এনি কোয়েশ্চেন? স্যার আমি একটু ওয়াশরুম থেকে আসছি স্যার। ওকে, আমরা ডিসকাস করতে থাকি, তুমি আসলে ঠিক আছে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে রেইন ওয়াটার ওয়াটার হিসেবে ফল হয়ে যায়, সেটাকে আমরা রেইন বলতেছি। এখন যখন এই ওয়াটার তার সাথে এসিড মিক্স থাকে, সেটাকে আমরা বলতেছি এসিড রেইন। এখন এসিডটা আকাশে যাচ্ছে কিভাবে, বা অ্যাটমসফিয়ারে এসিডটা আসতেছে কিভাবে, সেটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা একটু আমরা পড়ি। দেখো, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডকে আমরা লিখি হচ্ছে তোমার H2SO4। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে আমরা এভাবে এক্সপ্রেস করি, H2SO4। অর্থাৎ এখানে সালফার আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, মেইনলি এইগুলো দিয়ে আমরা বলি। আর নাইট্রিক অ্যাসিডকে আমরা লিখি হচ্ছে HNO3। নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সো নাইট্রোস অক্সাইড। এখানে
পুল করি, H2SO4 লিখলাম একটা, আর এটা হচ্ছে HNO3। ওকে, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো এই যে নাইট্রিক অ্যাসিড, এই দুইটা যখন রেইন ওয়াটারের সাথে মিক্সড হয়, তখন সেটাকে আমরা বলছি অ্যাসিড রেইন। এন্ড সেটা রেইন ওয়াটারে উপরে যাচ্ছে কিভাবে, এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন। তো তার আগে এই লাইনটা একটু দেখে নিই আমরা। অ্যাসিডিক সাবস্টেন্সেস ইন সলিড অর লিকুইড স্টেট ক্যান বি মিক্সড উইথ স্নো, ফগ, হেলস্টোনস এন্ড ডাস্ট পার্টিকলস। অর্থাৎ বিভিন্ন অবস্থায় এটা থাকতে পারে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, হাউ ডিড দ্য অ্যাসিড গেট ইন দ্য রেইন ওয়াটার? দেখো দুইটা গ্যাসের নাম এখানে দিছে, একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইডকে আমরা এইভাবে লিখি SO2, নাইট্রোজেন অক্সাইডকে এইভাবে লিখি NO। তো এই যে সালফার ডাইঅক্সাইড এর নাইট্রাস অক্সাইড, এই দুইটা গ্যাস থেকেই আলটিমেটলি ক্রিয়েট হয় সালফিউরিক অ্যাসিড। সালফার ডাইঅক্সাইড থেকে তৈরি হবে সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন অক্সাইড থেকে ক্রিয়েট হয় নাইট্রিক অ্যাসিড। এই সালফার ডাইঅক্সাইড আমাদের এয়ারে যে ওয়াটার ভেপর আছে, হ্যাঁ, এই ওয়াটার ভেপর এবং বিভিন্ন আমাদের এয়ারে তো অনেক কিছুই আছে, অক্সিজেন, নাইট্রোজেন, সবকিছুই আলাদা আলাদা ভাবে গ্যাস হিসেবে থাকে আমাদের এয়ারে। অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে তোমার কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপর, সবকিছুই একসাথে ইয়ারে আছে। এই যে সালফার ডাইঅক্সাইড যখন ইয়ারে যায়, তখন সেটা ওয়াটার ভেপরের সাথে রিয়েক্ট করে, ওয়াটার ভেপরের সাথে রিয়েক্ট করে, এবং সেই সাথে অক্সিজেনও সেটাতে পার্টিসিপেট করে। ওয়াটার ভেপর, অক্সিজেন, এই দুইটা এইগুলোর সাথে সে রিয়েক্ট করে সালফিউরিক অ্যাসিডটা ক্রিয়েট করে। এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটা আমরা বিভিন্নভাবে তাহলে এখন তোমার মনে এই কোশ্চেনটাই আসে যে, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড যাচ্ছে গিয়ে ওয়াটার ভেপর এন্ড মানে এয়ারের ওয়াটার ভেপর এন্ড অক্সিজেনের সাথে রিয়েক্ট করে হচ্ছে সালফিউরিক অ্যাসিড ক্রিয়েট করতেছে। তাহলে এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটা আসছে কই থেকে? এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটা আমাদের এয়ার বা অ্যাটমসফিয়ার আসতেছে কই থেকে? এইটার জন্য আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সোর্স। এই যে এই গ্যাস দুইটা সেম ভাবে, নাইট্রোজেন অক্সাইডটাও সেম ভাবেই তোমার নাইট্রিক অ্যাসিড ক্রিয়েট করে। কিভাবে? নাইট্রোজেন অক্সাইড হচ্ছে তোমার ওয়াটার ভেপর। ওয়াটার ভেপর মানে আলটিমেটলি হচ্ছে H2O বা ওয়াটারের একটা ফর্ম, তাই না? তো এটাকে আমরা একটা ওয়াটার ফর্ম বলতে পারি, ওয়াটার ভেপরটাকে। তো ওয়াটার ভেপর, অক্সিজেন এগুলোর সাথে মিক্সড হয়ে বা রিয়াক্ট করে নাইট্রিক অক্সাইড ক্রিয়েট করে, নাইট্রোজেন অক্সাইড। সালফার ডাইঅক্সাইড ক্রিয়েট করে সালফিউরিক অ্যাসিড। স্যার আমি এসেছি। নাইট্রোজেন অক্সাইড, ওকে, নাইট্রোজেন অক্সাইড যেটা আছে সেইটা ওয়াটার ভেপর এন্ড অক্সিজেন এন্ড আদার কেমিক্যালস, যেটা বলছে মেইনলি ওয়াটার ভেপর এন্ড অক্সিজেনের সাথে রিয়াক্ট করে নাইট্রিক অ্যাসিড ক্রিয়েট করে। সো সাল আমাদের অ্যাটমসফিয়ারে যত বেশি সালফার ডাইঅক্সাইড এন্ড নাইট্রোজেন অক্সাইড আমরা এয়ারের সাথে মিক্সড করব, তত বেশি অ্যাসিড রেইন হওয়ার চান্স বেশি। সালফার ডাইঅক্সাইড এর নাইট্রোজেন অক্সাইড এয়ারে যাবে, অ্যাটমসফিয়ারে যাবে, সেখানে গিয়ে সেটা ওয়াটার ভেপর এন্ড অক্সিজেনের সাথে রিয়েক্ট করে সালফিউরিক অ্যাসিড এন্ড নাইট্রিক অ্যাসিড ক্রিয়েট করবে। এখন আমরা জানি কি, এই সালফিউরিক অ্যাসিড এন্ড নাইট্রিক অ্যাসিড হচ্ছে তোমার রেইন ওয়াটারের সাথে মিক্সড হয়ে অ্যাসিড রেইন ক্রিয়েট করে। তার মানে আমাদের অ্যাটমসফিয়ারে যত বেশি আমি সালফার ডাইঅক্সাইড এন্ড নাইট্রোজেন অক্সাইড রিলিজ করব, তত বেশি আমার অ্যাসিড রেইন হওয়ার চান্স বেশি। সেই জন্য আমাকে আগে বুঝতে হবে যে সালফার ডাইঅক্সাইড এন্ড নাইট্রোজেন অক্সাইডের সোর্স কি, কই থেকে এগুলো আসতেছে। ওই সোর্সটা আইডেন্টিফাই করে আমাকে ওখানে কন্ট্রোল করতে হবে, যে আমি যাতে অনেক বেশি পরিমাণে এটা রিলিজ না করি, না হলে এই ধরনের অ্যাসিড রেইন হবে। অ্যাসিড রেইনের অনেক ব্যাড ইম্প্যাক্ট আছে, সেগুলো আমরা পড়বো। বাট আগে আমাদের সোর্সটা আমরা একটু দেখে নিই যে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ক্রিয়েটেড ফ্রম দ্য ন্যাচারাল সোর্স। ন্যাচারাল সোর্স কি আছে? ভলকেনোস। ভলকেনো আমরা পিকচার দেখেছি না, ভলকেনো কেমন হয়? সো আমরা টিভিতেও দেখেছি হয়তো বা ভলকেনো কেমন হয়। সো ভলকেনো থেকে নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড আসতে পারে। এছাড়াও মোস্টলি যেটা আসে সেটা হচ্ছে ম্যানমেড কোর্স। ম্যানমেড কোর্স কি কি, ম্যানমেড সোর্স গুলো কি কি? সেটা হচ্ছে ফসিল ফুয়েল সাচ এস অয়েল, গ্যাস অর কোল ইউজড ইন দ্য পাওয়ার জেনারেশন। পাওয়ার জেনারেশন কি মেইনলি আমরা হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য এই ফসিল ফুয়েল মানে অয়েল, গ্যাস, কোল এগুলো ইউজ করি। এই যে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য এগুলো যে বার্ন করি বা ইউজ করি, ওখান থেকেই হচ্ছে তোমার নাইট্রোজেন অক্সাইড বা সালফার ডাইঅক্সাইড এটা ক্রিয়েট হতে পারে। দেখো, 2-3 part of the sulfur dioxide and 1/4 part of the nitrogen oxide of the year are emitted from the পাওয়ার জেনারেটর। তার মানে মেইনলি পাওয়ার জেনারেটর থেকে অনেক বেশি সালফার ডাইঅক্সাইড এন্ড নাইট্রোজেন অক্সাইড রিলিজ হয়। একই সাথে কি ভ্যারিয়াস ভেহিকলস এন্ড হেভি ইকুইপমেন্টস, ম্যানুফ্যাকচারার্স অফ দ্য ভেরিয়াস প্রোডাক্টস, অয়েল রিফাইনারিজ এন্ড দ্য ফ্যাক্টরিজ। তো এই যে সোর্স গুলো সালফার ডাইঅক্সাইড এন্ড
নাইট্রোজেন অক্সাইড, অর্থাৎ যেগুলো অ্যাসিড রেইনের জন্য মেইন রেসপন্সিবল, এগুলো আমাদের সোর্স গুলো জানতে হবে। এখন অ্যাসিড রেইনটা হচ্ছে তোমার একটা জায়গায়, ধরো যে একটা এরিয়াতে বা একটা দেশে, ধরো বাংলাদেশে অনেক বেশি পরিমাণে সালফার ডাইঅক্সাইড এন্ড নাইট্রোজেন অক্সাইড এমিট করতেছে। পাওয়ার জেনারেশন বা যে কোনো ভেহিকলস বা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ অনেক বেশি সালফার ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এন্ড নাইট্রাস অক্সাইড এমিট করতেছে। ফলে এখানে যে ইয়ার আছে সেখানে এগুলো মিক্সড হচ্ছে, এয়ারের সাথে মিক্সড হচ্ছে। ইয়ারের কিন্তু এয়ারের সাথে মিক্সড হওয়ার কারণে সেটা যেটা হয়, ইয়ার তো এক জায়গায় তোমার স্ট্যান্ডিং বা স্ট্যাটিক থাকে না, সেটা হচ্ছে অলওয়েজ মুভমেন্টের উপর থাকে। ইয়ার সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় সবসময় মুভিং এর উপর থাকে। তো দেখা যাচ্ছে যে এখানে বাংলাদেশে প্রডিউস হয়েছে, কিন্তু সেটা ইয়ারটা মুভ করে ইন্ডিয়াতে চলে গেছে। ইন্ডিয়াতে চলে গিয়ে ওখানে এসিড ড্রেন করলো। তার মানে কি, এই যে এসিড বা এই যে গ্যাসগুলো আমরা প্রডিউস করতেছি এখান থেকে, যে এসিড রেন সেটা শুধুমাত্র যে জায়গায় প্রোডাকশন হচ্ছে ওই জায়গাতে এসিড রেন করবে ব্যাপারটা তা না, সেটা পাশের এরিয়াতে গিয়েও তোমার এসিড রেন করতে পারে। তার মানে আমাদের পাশের কোনো নেইবার কান্ট্রিতে যদি প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড গ্যাস প্রডিউস হয়, তার মানে আমাদের দেশেও কিন্তু স্টিল তোমার এসিড রেন হওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। তো সেই জন্য এই সব এনভায়রনমেন্টাল ব্যাপারগুলো সবার কম্বাইন্ডলি ইফেক্ট, একসাথে স্টেপ নিতে হয়। তো এখন কি কি ড্যামেজ করতে পারে এটাও তোমাদের পড়া থাকলো, যে এসিড রেইনের কারণে কি কি সমস্যা হতে পারে, এই ড্যামেজ কজটা আমি নেক্সট ডে পড়া ধরবো। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লিশন। ওজোন লেয়ার এটা কি জিনিস? এটা হচ্ছে তোমার এই যে আমাদের আর্থের কয়টা লেয়ার আমরা পাচ্ছি, ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, এই লেয়ার গুলোর নাম তোমাকে জানতে হবে। সবচেয়ে লোয়ার লেভেল যেটা পৃথিবী একদম আমাদের আর্থ সার্ফেসের কাছে থাকে সেটা হচ্ছে ট্রাপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, দেন হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার, দেন মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সবার বাইরের লেয়ার যেটা আমাদের সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। সবার লোয়ার যেটা আমাদের, যেখানে আমরা একদম বাতাস বা যেখানে ঝড়, স্টোর্ম টু স্টোর্ম যা হয় সবগুলো হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরের লেভেল যেটা সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার একটা লেয়ার থাকে, দেখো এখানে লেখা আছে আমাদের, স্ট্র্যাটোস্ফিয়ারে যেটা লেয়ার থাকে সেটা হচ্ছে ওজোন লেয়ার বলি। এই ওজোন লেয়ারটা হচ্ছে তোমার এক ধরনের গ্যাস দ্বারা ক্রিয়েট হয়, অনেকগুলো ওজোন গ্যাস। ওজোন গ্যাস একসাথে মিলে এখানে একটা আলাদা মানে কাভারিংস এর মতো ক্রিয়েট করে ফেলে। এই কাভারিংসটা থাকার কারণে ওজোন গ্যাস দ্বারা যে লেয়ারটা ক্রিয়েট হয় এটাকে আমরা ওজোন লেয়ার বলছি। ওজোন লেয়ার, এই ওজোন লেয়ারের কারণে বাইরে আমাদের সান থেকে যে সানলাইটটা আসে, মেনলি সান রে আসে না, সান রে যেটা আসে, সেই সান রেতে আলট্রাভায়োলেট রে নামে এক ধরনের রেও আসে। আলট্রাভায়োলেট রে বা ইউভি রে, এই আলট্রাভায়োলেট রে নামক এক ধরনের রে আসে। এই ইউভি রেটা আবার আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই ইউভি রেটা আমাদের যে বডি, এছাড়াও আমাদের যে এনভায়রনমেন্ট, শুধু আমাদের জন্য না, অন্যান্য যে সকল অ্যানিমেলস আছে, যেসব প্ল্যান্টস আছে, সবার জন্য ইউভি রেটা অনেক ক্ষতিকর। মানে আমাদের আবার কিছু ক্ষেত্রে কাজে আসে, বাট সেটা চেয়েও যদি এটা বেশি পরিমাণ আসে সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। এটা ইভেন কি ক্যান্সার করতে পারে, বিভিন্ন ধরনের হেলথ ডিজিজ করতে পারে। সে মানে ব্যাড ইম্প্যাক্ট অফ ইউভি রে আর টু মোর। তো সেটার জন্য আমরা এখানে কি দেখতেছি, যে এই যে ইউভি রেটা আসতেছে সেইটা হচ্ছে এখানে এসে তোমার স্ট্রেটোস্ফিয়ারে আসে। সব লেয়ার তো ইয়া করলো, এক্সিট করে করে এদিক দিয়ে আসলো, আসার পর স্ট্রেটোস্ফিয়ারে যে ওজোন লেয়ার আছে এখানে এসে সে আটকে যায়। ইউভি রেটা ওজোন লেয়ারকে আর পাস করতে পারে না। ওজোন লেয়ার কি করে, এই ইউভি রেটাকে ক্যাচ করে ফেলে। ফলে ইউভি রেটা আর আসতে পারে না। আমরা যারা এখানে থাকি, হ্যাঁ, আমরা যারা এখানে আছি ট্রপোস্ফিয়ার লেয়ারে, তো আমাদের পর্যন্ত আর ওভাবে আসতে পারে না। ফলে আমরা সেফ থাকি। বাট এখন আমরা যেটা করতেছি, আমরা এমন কিছু এলিমেন্টস রিলিজ করতেছি আমাদের অ্যাটমসফিয়ারে, যেটা হচ্ছে তোমার এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন লেয়ারে গিয়ে ওজোন লেয়ারকে ডিস্ট্রয় করে দিচ্ছে। এই যে ওজোন লেয়ার, এখানে আমরা ধরো যে এই যে কয়েকটা এলিমেন্টস এর নাম আমি তোমাকে বলি, সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন টেট্রাক্লোরাইড, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এই এলিমেন্টস গুলো ওজোন লেয়ারে গিয়ে ওজোন লেয়ারকে ড্যামেজ করে দিচ্ছে। ফলে বিভিন্ন ধরনের, এখানে ধরো ড্যামেজ করলো, এখানে একটা ছিদ্র হয়ে গেল, এখানে গিয়ে ড্যামেজ করলো, এখানে ছিদ্র হয়ে গেল। তখন কি হবে, এই যে ইউভি রেটা এই ছিদ্র দিয়ে সুন্দর মতো পৃথিবীতে আমাদের আর্থ সার্ফেসে চলে আসলো, এই ছিদ্রটা দিয়ে চলে আসতেছে। ফলে এখানে আমরা যারা আছি তাদের সবার জন্য এই ইউভি রের যে ব্যাড ইম্প্যাক্ট সেটা আমাদের উপর পড়তেছে। এটা বিভিন্ন ধরনের হেলথ ডিজিজ করতে পারে আমাদেরকে। প্ল্যান্টস এর জন্য যেটা আমাদের অনেক বেশি ক্ষতিকর, অনেক বেশি
হার্মফুল। সো ওজোন লেয়ার আমাদেরকে সেভ করতে দেয় ইউভি রে থেকে, বাট আমরা বিভিন্ন ধরনের এলিমেন্টস ক্লোরোফ্লোরোকার্বন কার্বনটা রেগুলার রিলিজ করে ওজোন লেয়ারকে ডিস্ট্রয় করে দিচ্ছি। ওজোন লেয়ারকে ডিস্ট্রয় করে দেওয়ার কারণে আল্ট্রাভায়োলেট রে ক্যান ইজিলি এন্টার ইনটু দ্য আর্থ, মানে ট্রোপোস্ফিয়ারে ইজিলি চলে আসতে পারতেছে। সো এখন দেখো, এই যে ওজোন লেয়ার, ওকে, ওজোন লেয়ার হচ্ছে যেহেতু ডিস্ট্রয় করছে, ওজোন লেয়ার ডিস্ট্রয় করা অর্থাৎ ইউভি রে কে এন্টার করে, মানে এন্টারের সুযোগ করে দেয়া, সেটার ব্যাড ইম্প্যাক্ট কি, সেটা হচ্ছে এইটা। তো এইটা তোমাদের পড়া থাকলো যে ব্যাড ইম্প্যাক্ট অফ, হার্মফুল ইম্প্যাক্ট অফ ইউভি রেস, হার্মফুল ইম্প্যাক্ট অফ আলট্রা ভায়োলেট রেস। আলট্রা ভায়োলেট রেসকে আমরা সংক্ষেপে ইউভি রেস বলতেছি। এরপর কি আছে, ম্যানমেড ইম্প্যাক্টস অফ ক্লাইমেট। এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের উপর কি কি ইম্প্যাক্ট, হার্মফুল ইম্প্যাক্ট কি কি হতে পারে। এন্ড এই ক্লাইমেট চেঞ্জের পিছনে একটা মেইন কারণ কি ছিল, তোমার গ্রিন হাউস গ্যাস, যেটা হিট বাড়িয়ে দিচ্ছে, ডিপ্লিশন অফ ওজোন লেয়ার, যেটা ইউভি রে কে এন্টার করে দিচ্ছে, যেটার কারণে অনেক ধরনের হার্মফুল ইফেক্ট হচ্ছে। এছাড়াও টিনি পার্টিকলস কলস অ্যারোজলস ফ্লোটিং ইন দ্য এয়ার এন্ড ডিফরেস্ট্রেশন বাই কাটিং ট্রিজ। এগুলোর কারণ হচ্ছে মেইনলি আমাদের ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে। তার মানে ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, এইগুলা হচ্ছে তার কজ। ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের কারণে টেম্পারেচার বাড়তেছে, রেইনফল চেঞ্জ হচ্ছে ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এখন এই ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট, সেটা হচ্ছে এইটা। ক্লাইমেট চেঞ্জের কারণে কি কি ইফেক্ট পড়ছে, এই কি কি ইফেক্ট পড়ছে, এইটাও হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসের জন্য পড়া।